হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রোতে। আর আমরা যে সিরিজ করছিলাম ডাব্লিউবিসিএস এর জন্য, তারই আজকে পরের অধ্যায়, যেখানে অ্যানশিয়েন্ট হিস্ট্রির আমরা মৌর্য যুগ গল্প শুরু করব। আমরা আগেই দেখে নিয়েছিলাম যে ষোড়শ মহাজনের পরবর্তী কালে ভারতবর্ষকে কেন্দ্র কি করে, মগধকে কেন্দ্র করে ভারতবর্ষের সাম্রাজ্যবাদী শক্তির বিস্তার হচ্ছে। সেখানে হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দবংশ পেরিয়ে ধীরে সুস্থে এস্টাবলিশ হচ্ছে মৌরিয়ান এম্পায়ার বা মৌর্য যুগ। মৌর্য যুগের রাজতন্ত্র বা তার সমস্ত গল্প যদি বুঝতে হয়, ইন শর্ট, ইন ব্রিফ, মাইন্ড ম্যাপ করে বুঝতে হয়, তাহলে আমাদেরকে দেখে নিতে হবে একটা ট্রি, ফ্যামিলি ট্রি। প্রথমে আসছেন চন্দ্রগুপ্ত মৌর্য, সময়কাল মোটামুটি 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ, যদিও ভিন্ন মতান্তর রয়েছে। একই রকমভাবে তার পরবর্তীর কালে বা উত্তর সুরি, সেটা হচ্ছে বিন্দুসার, তার সময়কাল 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ। আফটার দ্যাট দ্য গ্রেট অশোকা, 273 থেকে 236 খ্রিস্টপূর্বাব্দ। অশোকের বেশ সন্তান, অনেক সন্তান ছিলেন, অনুরাদেরও ছিলেন, বাট আমরা ইনশর্ট যদি ডায়াগ্রাম করি, যেখানে একটু কোশ্চেন আসে অশোক থেকে বেশি, সেই নিরিখে অশোকের পুত্র মহেন্দ্র, কুণাল, জলৌকা, তিবর, দুইজন কন্যা ছিল, ডটর, সংঘমিত্রা এবং চারুমতি। এবং পরবর্তীকালে এই কুণাল অশোকের উত্তরসূরি হিসেবে সাম্রাজ্যে আসীন হয়, সিংহাসনে আসীন হয়। কুণালের পরবর্তীকালে তার সন্তানরা আসছে, এক দশরথ বা অন্য জায়গায় নাম পাওয়া যাচ্ছে বন্ধুপালিত, তারপরে আসছেন সম্প্রতি এবং তারপরে বিগতাশক। সম্প্রতি সাম্রাজ্যে দায়িত্ব নেওয়ার পর তারপরে এসেছিল শালিশুক, তারপরে হচ্ছে দেবধর্ম এবং তারপরে বৃহদ্রথ। তো সেই নিরিখে যদি তোমাকে প্রশ্ন আসে, ইন শর্ট মনে রাখতে হবে চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য ডাইনেস্টির ফাউন্ডার এবং প্রথম শাসক, তারপর শ্রেষ্ঠ, বেস্ট রুলার দ্য গ্রেট অশোকা, এবং শেষতম, লাস্ট মৌরিয়ান এম্পায়ার হচ্ছেন বৃহদ্রথ। তারপরে এই শুঙ্গ ডাইনেস্টি শুরু হচ্ছে। তো আমরা যদি ইন শর্ট এই মৌর্য সাম্রাজ্য কাল কেমন ছিল তার ঝলক দেখে নিতে চাই, তাহলে শুরু হবে চন্দ্রগুপ্ত মৌর্যের গল্প দিয়ে। কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য বা পুরো মৌর্য কালের সমস্ত ইতিহাস আমরা জানতে পারি বেশ কিছু ঐতিহাসিক সোর্স থেকে, যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে জানতে পারি আমরা, এছাড়া অশোকের বিভিন্ন স্তম্ভলিপি, শিলালিপি থেকে জানতে পারছি, বা সেই সময়কার অন্যান্য শাসকদের যেসব শিলালিপি ছিল, যেমন কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্পা লিপি বা শকরাজ রুদ্র দামনের জুনাগড় লিপিতেও মৌর্য শাসনকালের ইতিহাস জানতে পারছি। এছাড়া মেগাস্থিনিসের ইন্ডিকা যে বইটি, সেখান থেকে তথ্য পাই আমরা এই সাম্রাজ্যকালের। পতঞ্জলির মহাভাষ্য থেকে জানতে পারি আমরা, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে দেখতে পাই আমরা। এছাড়া সোমদেব ভট্টের কথাসরিত সাগর থেকেও আমরা জানতে পারি। এছাড়া বেশ কিছু অন্যান্য ধর্মের যে বইগুলো আছে, যেমন মহাপরিনির্বাণ সূত্র, দিব্যদান, এই ধরনের ধর্মশাস্ত্র থেকেও আমরা জানতে পারি। এছাড়া বৌদ্ধ ধর্মশাস্ত্র, দিব্যবংশ, মহাবংশও কিন্তু আমরা দেখতে পাই মৌর্য শাসনকালের বিভিন্ন রকম প্রতিচ্ছবি। ওভারঅল এই যে যুগ শুরু হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে, তার সাহায্য করছেন চাণক্য বা কৌটিল্য। কৌটিল্য বা চাণক্য নিয়ে আমরা সেপারেট একটা এপিসোড করব, যেখানে তার সমস্ত রকম ডিটেল আমরা সেখানে অর্থশাস্ত্র নিয়ে বা কৌটিল্যকে নিয়ে ডিটেল বলে দেব, চিন্তার কারণ নেই। চন্দ্রগুপ্ত মৌর্য পরিশিষ্ট পার্বণ অনুযায়ী হেমচন্দ্রের আমাদের পরিশিষ্ট পার্বণ, তো তার লেখা এই বই থেকে দেখতে পাচ্ছি যে তাকে বলা হচ্ছে যে ময়ূর পালনকারী যে ক্ষত্রিয় রাজবংশ, সেই বংশজাত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। যদি চন্দ্রগুপ্ত মৌর্যকে অনেকে বলে দেন তিনি শূদ্র নিচু শ্রেণীর মানুষ ছিলেন, আবার অনেকে বলেন যে তিনি ক্ষত্রিয় বংশ ছিলেন। এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বেশ মতপার্থক্য রয়েছে। হোয়াট এভার, চন্দ্রগুপ্ত মৌর্য ভারতবর্ষের প্রথম মৌর্য বংশের শাসক এবং তিনি এক বৃহৎ সাম্রাজ্য তৈরি করার কাণ্ডারি। একদম উত্তর পশ্চিম থেকে দক্ষিণ ভারত এবং পূর্বতম দিক, এতখানি জায়গা জুড়ে তার সাম্রাজ্যের বিস্তার ধীরে সুস্থে হচ্ছে। এই ধীরে সুস্থে হচ্ছে এবং সেই সময়কালে তোমরা আগে টপিকে পড়ে ফেলেছো যে আলেকজান্ডার ভারতবর্ষ
আক্রমণ করছে, সাম্রাজ্য বিস্তার করছে। ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য নাকি অল্প বয়সে গ্রিক যুদ্ধ কৌশল শেখার জন্য আলেকজান্ডারের শিবিরে গেছিল। শোনা যায় যে আলেকজান্ডার নাকি তার যে এই সাহস, তার বাহবা না দিয়ে তার ঔদ্ধত্য হিসাবে তাকে বন্দী করার প্রয়াস করে। চন্দ্রগুপ্ত মৌর্য পালিয়ে জীবন বাঁচেন এবং দক্ষিণ ভারতে বিন্ধ্য পর্বতের আশপাশ অঞ্চলে তিনি গা ঢাকা দেন এবং সেখানে তিনি এক বাহিনী তৈরি করেন। ধীরে ধীরে তিনি আবার আসেন এবং মৌর্য সাম্রাজ্য এস্টাবলিশ করেন। এবং অবশ্যই সেখানে কৌটিল্যের ভূমিকা আছে। এবং উল্টো দিকে তখন উত্তর ভারতে মগধকে কেন্দ্র করে রয়েছিল আমাদের নন্দ বংশ শাসকরা। সেই নন্দ বংশের লোকজনকে তারই ধননন্দকে তিনি পরাস্ত করছেন এবং তিনি চেয়ারে আসছেন। যাই হোক, সে আলেকজান্ডারের পরবর্তীকালে কিন্তু উত্তর পশ্চিম ভারতে অবশ্যই এই গ্রিক লোকজনের একটা প্রভাব থাকছেই, বিশেষ করে সেলুকাসের প্রভাব থাকছে। তো উত্তর পশ্চিম সীমান্তে যখন চন্দ্রগুপ্ত মৌর্য তার সাম্রাজ্য বিস্তারের জন্য চেষ্টা করছে এবং শোনা যাচ্ছে যে ইতিহাস অনুযায়ী যে তিনি 305-এর দিকে ওই অঞ্চলকে ক্যাপচার করছেন, যুদ্ধ করছেন সেলুকাসের অঞ্চলটাকে, এবং নাজেহাল হয়ে সেলুকাস শেষ পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে চুক্তিতে বসতে বাধ্য হচ্ছেন 303 খ্রিস্টপূর্বাব্দের সময়কালে। এই সমস্ত তথ্যই কিন্তু জানতে পারছি আমরা মেগাস্থিনিসের বর্ণনা থেকে, এছাড়া ডায়োনিসিসের বর্ণনা থেকে। যাই হোক, গ্রিকদের নামানুসারে চন্দ্রগুপ্ত মৌর্যকে অন্য নামে ডাকা হতো, তাকে বলা হতো স্যান্ড্রোকোট্টাস, অর্থাৎ তিনি গ্রিক দমনকারী ছিলেন। যাই হোক, সবশেষে চুক্তি অনুযায়ী এই গ্রিক লোকজন তাকে বেশ কিছু জায়গা ছেড়ে দেয়। 3খানা জায়গা তিনি ছেড়ে দিয়ে পেয়ে যাচ্ছেন। কি কি জায়গা? একটা হচ্ছে আরাকোসিয়া, অর্থাৎ যেটা বর্তমানে সাউথ ইস্টের যে আফ্রিকার যে দক্ষিণ পূর্বাংশ, যাকে কান্দাহার রিজিয়ান বলে, সেটা তিনি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করছেন। পরবর্তীকালে গেড্রোসিয়া বা বেলুচিস্তানের দক্ষিণাংশ তিনি ক্যাপচার করছেন। এবং তারপরে হচ্ছে পারোমমি সাদাই, অর্থাৎ আফগানিস্তান এবং ভারতবর্ষের মাঝের যে অংশ সেটাও তিনি ক্যাপচার করছেন। এবং উত্তর পশ্চিম ভারতবর্ষে তার সাম্রাজ্য বিস্তার হচ্ছে, মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে। অর্থাৎ সাম্রাজ্যবাদী শাসক হিসাবে, বৃহত্তর রাষ্ট্র গঠনকারী হিসাবে চন্দ্রগুপ্ত ভূমিকা শাসক হিসাবে অনস্বীকার্য। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কৌটিল্যের ভূমিকা। এই চন্দ্রগুপ্ত মৌর্য তাহলে তার সাম্রাজ্য বিস্তার করলেন উত্তর দিকে হিমালয়, উত্তর পশ্চিম দিকে হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত। এটা উত্তর পশ্চিম হবে, উত্তর পশ্চিম দিক, মাইন্ড ম্যাপ করে রাখবে। পশ্চিম দিকে আরব সাগর এবং পূর্ব দিকে বঙ্গোপসাগর এবং দক্ষিণ দিকে মাদ্রাজের তিনেভেলি জেলা অবধি। তার মানে একটা বিশাল বড় ভারতবর্ষীয় উপমহাদেশে তার বিশাল বড় সাম্রাজ্য কিন্তু এস্টাবলিশড হয়ে গেল, সাম্রাজ্য তৈরি হলো। এবং এই যে বৃহৎ বড় সাম্রাজ্য তিনি তৈরি করলেন, সেই সাম্রাজ্যকে তিনি 4টে প্রভিন্সে ভেঙে দিলেন। 4টে প্রভিন্সের নাম তিনি কি দিচ্ছেন? 1, উত্তরাপথ, যার রাজধানী তিনি করলেন, প্রভিন্সিয়াল ক্যাপিটাল করলেন তক্ষশিলাকে, মানে উত্তর পশ্চিম দিক বা উত্তরের দিকটাকে নিয়ে। এরপরে তিনি করলেন অবন্তিপথ, যার প্রভিন্সিয়াল ক্যাপিটাল করলেন উজ্জয়িনীকে। এরপরে করলেন দক্ষিণাংশকে নিয়ে দক্ষিণাপথ, যার রাজধানী করলেন তিনি সুবর্ণগিরিকে। এবং প্রাচ্য বা পূর্ব দিকের অঞ্চল, মগধকে কেন্দ্র করে, যেটা প্রাচীন মগধ ছিল, তাকে কেন্দ্র করে যে প্রাচ্য প্রভিন্স করলেন, তার রাজধানী করলেন পাটলিপুত্রকে। অর্থাৎ তিনি এই বৃহৎ বড় সাম্রাজ্যকে তিনি 4টে প্রভিন্সে ভাগ করছেন, উত্তরাপথ, অবন্তিপথ, দক্ষিণাপথ এবং প্রাচ্যে। সাম্রাজ্য তৈরি হলো। ধীরে ধীরে তিনি শান্ত হচ্ছেন। তিনি ট্যাক্স কালেক্ট করছেন 2খানা ট্যাক্সের মাধ্যমে, একটা বলি আর একটা ভাগের মাধ্যমে। চাষবাস, বাণিজ্য, ব্যবসা, যে কোনো রকম শিল্পকলা তখনকার দিনে যা যা ছিল, তাতে কিন্তু সাম্রাজ্য সুস্থির, সাম্রাজ্য ঠিকঠাকভাবে চলছে। আমাদের সময় তার ধর্ম নিয়েও তিনি উদ্বুদ্ধ হচ্ছেন। জৈন পার্টিকুলার যে গুরু ভদ্রবাহু, তার তিনি শিষ্যত্ব গ্রহণ করছেন। শিষ্যত্ব নেওয়ার পর তিনি জৈন ধর্মে কনভার্ট হচ্ছেন, জৈনিজম নিচ্ছেন ধর্ম। তো তিনি শেষ বয়সে
জৈন ধর্মে রূপান্তরিত হচ্ছে নিজের ধর্মমতকে। সব থেকে বড় তার এখানে অবদান কি, তিনি দক্ষিণ ভারত অর্থাৎ কর্ণাটক এরিয়াতে মহীশূরে যেটা আজকের মাইসোর, তার শ্রবণ বেলাগোলাতে তিনি এই নামক জায়গাতে তিনি শেষমেশ চলে যাচ্ছেন শেষ বয়সে, এবং সেখানে এক জৈন ধর্মাবলম্বীদের জন্য তিনি এক গুহা তৈরি করছেন যার নাম হচ্ছে চন্দ্রগিরি গুহা, এবং সেখানে চন্দ্রগুপ্ত মৌর্য শাসন ছেড়ে দিয়ে তিনি জৈন ধর্মে সাধনায় মগ্ন হচ্ছেন, নিজেকে তিনি নাম দিচ্ছেন, বা ওখানে সাউথ ইন্ডিয়াতে চন্দ্রগুপ্ত মৌর্যের পরিচয় হচ্ছে চন্দ্রগুপ্ত মুনি নামে। যাই হোক, এই যে বিশাল বড় ভারতবর্ষের সাম্রাজ্য তিনি তৈরি করলেন, সেই নিরিখে বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন রকম মন্তব্য রয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা মন্তব্য পরীক্ষায় কোশ্চেন দেয়। ঐতিহাসিক রাধা কুমুদ মুখার্জি বা মুখোপাধ্যায়ের এক উক্তি রয়েছে তাকে ঘিরে। সেই উক্তিটা কি? তাকে তিনি বলছেন ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বললে কিন্তু অ্যান্সার হবে মহাপদ্মনন্দ। কিন্তু যদি বলা হয় প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট, সোভারেন রুলার, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল করে রাখবে, কারণ সিভিল সার্ভিস মিন সিভিল সার্ভিস, এইগুলোকেই খেয়াল করতে হয় একজন সিভিল সার্ভিস অ্যাসপিরেন্টের। এনিওয়ে, কথা প্রসঙ্গে আবার মনে করেই দিই, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে যাও যারা যারা নতুন। এই সমস্ত মাইন্ড ম্যাপ, সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনস পিডিএফ আকারে কিন্তু সেই টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়, এবং নোট পড়ো, পড়াশোনা করো এবং নিজেকে ডেভেলপ করো। আর ক্লাস তো আমি দিচ্ছি। এনিওয়ে, চলো এর পরের পয়েন্ট যদি চলে আসি, তাহলে দেখব তারপরে চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তীকালে শাসন কার্যে আসছেন তার ছেলে বিন্দুসার। এই বিন্দুসারকে গ্রিক লোকজন বলতো অ্যামিট্রোচেটাস, অর্থাৎ তিনি গ্রিকদের দমন করছেন, শত্রুদের হত্যা করছেন, বা সহজ কথায় তাকে বলা হতো অমিত্র ঘট। তিনি জয় করছেন বা টিকিয়ে রাখছেন মৌর্য সাম্রাজ্যকে পশ্চিম দিকে আরব সাগর থেকে পূর্ব দিকে বঙ্গোপসাগর অবধি। এবং সেই সময়তে তার সাম্রাজ্যকালেও এক গ্রিক দূত আসছে যার নাম হচ্ছে ডাইমাকাস। চন্দ্রগুপ্ত মৌর্যর মতো কিন্তু বিন্দুসার জৈন ধর্মে খুব বেশি আকৃষ্ট হচ্ছেন না, তিনি কনভার্ট হয়ে যাচ্ছেন আজীবক ধর্মে, আজিবিজম। ঠিক চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী শাসক হচ্ছে বিন্দুসার। বিন্দুসারও বেশ জাদ্রেল ভাবে মৌর্য সাম্রাজ্যকে ধরে রাখছেন, এবং তার পরবর্তীকালেই ইতিহাস তৈরি করা এক লোক আসছে যার নাম সম্রাট অশোক। সম্রাট অশোক প্রথম জীবনে তিনি বিভিন্ন জায়গার গভর্নরশিপ পালন করছেন, মানে রাজ্যের যিনি হেড হিসাবে দায়িত্ব পালন করছেন। তারপর শোনা যায় যে তিনি তার প্রচুর ভাইদেরকে হত্যা করছেন, এবং হত্যা করে তিনি চেয়ার পাচ্ছেন, বাবাকেও সিংহাসনচ্যুত করছেন সব মিলিয়ে। তার মায়ের নাম ছিল সুভদ্রাঙ্গী, তিনি সিংহাসন করছেন। তার প্রেমিকা বা স্ত্রীর নাম কারুবকী। তার অনেক স্ত্রী ছিল, কিন্তু সব থেকে তার প্রিয়তম স্ত্রীর নাম ছিল কারুবকী। যাই হোক, তিনি প্রথম জীবনে যে রাজ্য কর্তা ছিলেন বললাম, মূলত তিনি ছিলেন তক্ষশিলা এবং উজ্জয়িনীর শাসনকর্তা প্রথম জীবনে। পরবর্তীকালে তিনি ভাইদেরকে হত্যা করে তিনি চণ্ডাশোক ছিলেন, চণ্ডাল রূপ ধারণ করেছিলেন শুরুর দিকে অল্প বয়সে। তারপর তিনি মৌর্য শাসন কার্যে দায়িত্ব নিচ্ছেন, এবং ধীরে ধীরে তিনি শান্ত হচ্ছেন যখন সাম্রাজ্য বিস্তার হয়ে যাচ্ছে, টিকে থাকছে। এবং সর্বশেষ মৌর্য শাসনকালে সব থেকে বেশি যে সাম্রাজ্য বিস্তার হচ্ছে সেটা অশোকের সময়। এবার বৃহৎ সাম্রাজ্য তৈরি হয়ে যাওয়ার পর একজন শাসকের কর্তব্য হচ্ছে সাম্রাজ্যকে টিকিয়ে রাখা, অর্থনৈতিক দিক থেকে, প্রশাসনিক দিক থেকে, এবং ইকোনমিক্যাল দিক থেকে, এবং অন্যান্য দিক থেকেও, ধর্মের দিক থেকে মানুষকে শান্ত রাখা এবং সবাইকে নিয়ে চলা। অশোকও তার ব্যতিক্রম নয়। অশোকও কিন্তু সেই কাজটির দিকেই মন দিয়েছিলেন, তখন আর তার উগ্রমূর্তি ধারণ না করে। তিনি রাজ্য বিজয় করার পর তিনি মন দিলেন মাস কমিউনিকেশনে। তিনি বিভিন্ন শিলালিপির মাধ্যমে, স্তম্ভলিপির মাধ্যমে তার যে বক্তব্য, তার যে বার্তা জনগণের কাছে পৌঁছে যাওয়ার জন্য, জনগণের সঙ্গে কমিউনিকেশন করার জন্য তিনি শিলালিপি তৈরি করছেন। বিভিন্ন লিপিতে তাকে বিভিন্ন রকম নামে ডাকা হচ্ছে, যেমন মাস্ক লিপিতে তাকে ডাকা হচ্ছে বুদ্ধ সাক্ষ্য নামে, সারনাথ লিপিতে তাকে ডাকা হচ্ছে ধর্মাশোক নামে,
আবার দীপবংশ মহাবংশ অনুযায়ী তাকে ডাকা হচ্ছে পিয়াদাসী নামে। যদিও আমরা জানি প্রিয়দর্শী বা পিয়ানমদাসী নামে পরিচিত হচ্ছে অবশ্যই সম্রাট অশোককে ডাকা হয়, তার উপাধি ছিল। এবং তিনি যখন সাম্রাজ্য এস্টাবলিশ করছেন তখন এই যে বললাম শান্ত পরিবেশ রাখাই তার মূল উদ্দেশ্য ছিল, সেই নিরিখে তিনি বলেছিলেন সর্বপ্রজা মম ঋষিকে, অর্থাৎ সমস্ত প্রজাই আমার সন্তান তুল্য। যাই হোক, এবং তার এই অ্যাডমিনিস্ট্রেশনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার প্রধানমন্ত্রী, যার নাম ছিল রাধাগুপ্ত। এই নামটা মনে রাখতে হয়, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। যাই হোক, তো আমাদের এই যে অশোক তার যে সাম্রাজ্য বিস্তার করছেন, সব থেকে ইম্পর্টেন্ট রাজ্য জয় বলতে গেলে একটাই আসে, সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। ছোটবেলার থেকে ইতিহাস পড়তে গেলে কলিঙ্গ যুদ্ধের গল্প আমরা জেনেই থাকি যে কি দুর্দান্ত একটা একটা যুদ্ধ হয়েছিল, কত শত মানুষ প্রাণ হত্যা হয়েছিল। তো কলিঙ্গ কোনটা, যেটা আজকের উৎকল, অর্থাৎ এই যে উড়িষ্যা অঞ্চল, সেইটা। উড়িষ্যা কেন ইম্পর্টেন্ট, তার কারণ উড়িষ্যার এইখানটাতে পার্টিকুলারলি নৌবাহিনী স্ট্রং ছিল তৎকালীন কলিঙ্গ রাজের। এবং এই যে যুদ্ধ হচ্ছে তার মানে আমার এখানে ইকোনমি দরকার। আজকে যদি নৌবাহিনী বন্দর ক্যাপচার করতে পারি, নৌবাহিনীকে যদি স্ট্রং নৌবাহিনী অন্যান্য রাজ্যকে যদি কম করতে পারি, তাহলে আমার নিজের রাজ্য সুস্থির থাকবে। তাই জন্য তিনি নৌবাহিনীকে ধ্বংস করার জন্য বা নিজের কাছে আন্ডারে আনার জন্য, বন্দরকে ইকোনমিক আনার জন্য তিনি রাজ্য জয় করলেন। এবং যেহেতু প্রাচীন কলিঙ্গ রাজ্য বা উৎকল রাজ্য শিল্প সংস্কৃতিতে প্রচণ্ড এগিয়ে যাচ্ছিল, তাই সবকিছুকেই নিজের মন্তগত করার জন্য একজন আগ্রাসী সাম্রাজ্যবাদী হিসাবে তিনি যুদ্ধ করলেন এবং বহু প্রাণ হত্যার পর তিনি শেষমেশ জয়লাভ করলেন। কিন্তু এই প্রাণ হত্যা তাকে নাড়িয়ে দিয়ে গেল, যে হত্যার মাধ্যমে আসলে কোনো কিছু লাভ হয় না। তিনিও বুঝলেন যে সবই আসলে মায়া, তাকে টিকিয়ে রাখতে হবে, শান্ত রাখতে হবে। শেষমেশ তিনি শান্ত হলেন, বৌদ্ধ ধর্ম ভিক্ষুক উপগুপ্ত শরণাপন্ন হলেন এবং তিনি বৌদ্ধ ধর্মে অনুপ্রাণিত হলেন। শেষমেশ তারই রাজধানী পাটলিপুত্রে তিনি বৌদ্ধ কাউন্সিল করলেন তৃতীয়তম। পরবর্তীকালে তিনি আরো কিছু অনুশাসনকে অ্যাড করলেন বৌদ্ধ ধর্মের সঙ্গে, একটু নিউট্রাল ধর্ম তিনি মত আনলেন এবং তাকে বলা হচ্ছে অশোকের ধম্ম বা ধম্মমত। প্রাকৃত বা মাগধী ভাষাতে তাকে ধম্ম বলা হচ্ছে। যাই হোক, এই যে অশোকের ধম্ম এস্টাবলিশড হচ্ছে, তার মূল ভিত্তি তখন পরবর্তীকালে হয়ে যাচ্ছে অহিংসা। যে চণ্ডাশোক অতিরিক্ত যুদ্ধের মাধ্যমে ভাইদের করতে আমাদের সিংহাসনে আসলেন, সেই চণ্ডাশোকই প্রজাদেরকে রক্ষার পালনকর্তা হিসাবে অবতীর্ণ হচ্ছেন, ধর্মকে জন্য অবতীর্ণ হচ্ছেন। একই মানুষের ভিন্ন রূপ দেখা দিচ্ছে, তার নাম হয়ে যাচ্ছে ধর্মাশোক। তিনি অহিংসাকে এবার প্রমোট করছেন এবং ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে বলছেন মানব জাতির প্রথম ধর্মগুরু। তার দ্বিতীয় এবং সপ্তম যে ইনস্ক্রিপশন, শিলালেখ, সেখানে তিনি বলছেন বেশ কিছু অনুশাসনকে পালন করা উচিত মানুষকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য, যেমন দয়া, দান, সত্য, সুচিতা, ভদ্রতা, বহুজনের কল্যাণ করা এবং নিজের চরিত্রের কলুষতাকে দূর করা। এবং এগুলো আসবে কিসের মাধ্যমে? উনি বললেন এগুলো আসার জন্য দরকার পড়বে প্রথমেই অহিংসার রাস্তা নেওয়া, প্রাণী হত্যা বন্ধ করে দেওয়া, অনারম্ভ প্রাণানাম। তিনি বললেন অকারণে প্রাণীদেরকে কষ্ট দিও না। তিনি বললেন অভিহিস ভূতানাম। তিনি বললেন পিতামাতার সেবা করার চেষ্টা করো, পিতৃমাতৃ শুশ্রূষা। তিনি বললেন গুরুর বন্দনা করো, যার থেকে তুমি শিক্ষা পাচ্ছ তার বন্দনা করো, গুরু নাম অপরিচিত। তিনি বললেন অপব্যয়তা, অতিরিক্ত খরচ করো না। তিনি বললেন অপভণ্ডতা, অর্থাৎ অতিরিক্ত সঞ্চয়ও করো না। তিনি বললেন দানে উৎকর্য, অর্থাৎ তোমার পরিচিত মহল, তোমার বন্ধু বান্ধব, তোমার পরিজন, তোমার আত্মীয়স্বজন, তাদের মধ্যে দান করে সবাই মিলে বড় হওয়ার চেষ্টা করো। তিনি বেশ কিছু মত দিলেন, যাকেই বলা হচ্ছে অশোকের ধম্ম মত। ঠিক, অশোক সাম্রাজ্য স্থির করলেন। এরপরে পরবর্তীকালে বহু শাসকদের হাত ধরে টুকিটাকি চলছে। অশোক পরবর্তীকালে বৌদ্ধ ধর্মকে প্রচারও করছেন। শ্রীলঙ্কাতে মূলত তার সন্তান ছেলেকে পাঠাচ্ছেন। তার ছেলের নাম আমরা আগেই দেখে নিয়েছি, সংঘমিত্রা মহেন্দ্রকে তিনি পাঠাচ্ছেন
সিংহল অর্থাৎ আজকের শ্রীলঙ্কায়, এছাড়া জাভা সুমাত্রা পেরিয়ে ওই ইন্দোনেশিয়া সাইডে তিনি পাঠাচ্ছেন বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। যাক, বৌদ্ধ ধর্মের প্রচার হচ্ছে, তার আমলেও বৌদ্ধ ধর্ম বেশ প্রচারিত হয়েছে। সব মিলিয়ে অশোক এক বৃহৎ সাম্রাজ্য তৈরি করছেন। এরপর অশোকের পরবর্তীকালে কুণাল সাম্রাজ্যে আসছে, শাসক হচ্ছে, তারপরে সম্প্রতি, তারপরে শালিশুক, তারপরে দেবধর্ম, তারপরে শেষমেশ শেষ শাসকের নাম হচ্ছে বৃহদ্রথ। বৃহদ্রথ সিংহাসনে বসছেন, বৃহদ্রথ সিংহাসনে বসছেন। বৃহদ্রথ সিংহাসনে বসে তিনি হচ্ছেন শেষ মৌর্য সম্রাট। কিন্তু তার আমলে বেশ কিছু অর্থনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে মৌর্য শাসন কার্যে। যেমন সেই সময় চাষবাসের ক্ষতি হচ্ছে, খনিজ পদার্থ লোহার প্রোডাকশন কমে যাচ্ছে, কিন্তু হাই ডিমান্ড থাকছে, ব্যবসা বাণিজ্য বেশ কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে। সবটা মিলিয়ে একটা টানমাটাল অবস্থা, ইকোনমিক সিস্টেম আসছে এই বৃহৎ সাম্রাজ্যে। আঞ্চলিক বিদ্রোহ বাড়ছে, সেই সুযোগ কাজে লাগাই নিলেন আরেকজন তারই সেনাপতি, ব্রাহ্মণ সেনাপতি বৃহদ্রথের, তার নাম কি ছিল? পুষ্যমিত্র শুঙ্গ। এবং তৈরি করে দিলেন তিনি বৃহদ্রথকে মেরে হত্যা করে তিনি তৈরি করলেন শুঙ্গ ডাইনেস্টি। এটা তো আমরা পরের দিনে পয়েন্টে আসবো। যা পড়লাম আমরা ওভারঅল মৌর্য শাসন ব্যবস্থায়, তাহলে সেই সময়কার কৃষিকাজ কেমন ছিল? বেশ উর্বর ছিল, বৈচিত্র্যপূর্ণ ছিল, লাভজনক ছিল। ইভেন কৃষি জমি কেমন চাষবাস হচ্ছে, কৃষকদের সুবিধা অসুবিধা দেখার জন্য একজন অ্যাডমিনিস্ট্রেটর তখন রাখা হতো। তার নাম কি? তাকে বলা হতো সীতাধ্যক্ষ। এছাড়া কৃষকরা শুধুমাত্র চাষবাস না করে সে সময় কৃষকরা কিন্তু পশুপালনের দিকেও নজর দিয়েছিলেন। এছাড়া যারা যারা কর্মকার, যারা কুম্ভকার, যারা চাকা তৈরি করে, যারা ব্যবসা বাণিজ্য করে, যারা অর্নামেন্ট তৈরি করে, সেই সমস্ত কিছু কিন্তু তখন চলছিল। ওভারঅল সমাজ ব্যবস্থাতে নারীদের বেশ ভালো সম্মান ছিল, অবস্থা ছিল, উচ্চ পদ ছিল। ইভেন সেই সময় তো নারীরা কিন্তু এই ডাইভোর্স বা বিবাহ বিচ্ছেদ করতে পারত, বা ইচ্ছা করলে নারীরা আবার পুনর্বিবাহ করতে পারত। অর্থাৎ নারীদের সমাজে একটা ভালো অবস্থান এসেছিল মৌর্য শাসনকালে। দাস প্রথার ঠিকঠাক করে উল্লেখ পাওয়া যায়নি, অর্থাৎ দাস প্রথা বিলুপ্ত ছিল এটাই ধরে নেওয়া হয় মৌর্য যুগে, কারণ তার কোনো উদাহরণ বা ইতিহাস খুঁজে পাওয়া যায়নি। সেই সময় মুদ্রা ব্যবস্থা বলতে এটা রূপোর মুদ্রা ছিল, পানা নামক রৌপ্য মুদ্রা ছিল, সিলভার কয়েন ছিল। ট্যাক্স আমরা আগেই দেখছিলাম, বালি এবং ভাগ। এছাড়া পরবর্তীকালে ট্যাক্স কালেক্টরদের নিয়ে বেশ কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম আসে, যেমন সমহর্তা, যিনি রেভিনিউ অফিসার ছিলেন তৎকালীন সময়তে, অর্থাৎ রাজস্ব আদায়কারী। আরেকজন ছিলেন সন্নিধাতা, তিনি ছিলেন আসলে এই যে রাজকোষে যেসব রাজস্ব আসছে, কোষে যেসব টাকা পয়সা আসছে, সেই কোষাগারকে রক্ষা করতে হবে। মানে আজকের দিনে যেমন গভর্নরের রোল অনেকটা তেমনটা। এরপরে আমরা তো বললামই ভাগ আর বালি যেমন ট্যাক্স ছিল, এছাড়াও আরো দুটো ট্যাক্স সিস্টেম ছিল, যেমন একটা হচ্ছে হিরণ্য এবং একটা ছিল পিণ্ডাকার। অর্থাৎ টোটাল 4 প্রকারের গোটা মৌর্য শাসনকালে আমরা কিন্তু ট্যাক্স সিস্টেম দেখতে পাই। ঠিক আছে স্যার? এরপর যদি দেখা যায় ব্যবসা বাণিজ্যের দিক থেকে, তাহলে সেখানেও দেখব যে অন্তর বাণিজ্য যেমন ছিল, বহির্বাণিজ্যও বেশ উৎকর্ষ ছিল মৌর্য শাসনকালে। এবং এইগুলোকে মেনটেন করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ বেশ কিছু নিয়োগও ছিল, পদাধিক ছিল। কিরকম পদ? পণ্যধ্যক্ষ বলে একটি পদ ছিল। তার কাজ কি ছিল? তিনি দাম দরকে নির্ধারণ করবেন, অর্থাৎ দাম নির্ধারক ছিলেন। আরেকটি পদ ছিল সংস্থাধ্যক্ষ, তিনি কি করতেন? বাজার দরকে পরিচালনা করতেন, তদারকি করতেন। আরেকটি পদ ছিল পৌত্তধ্যক্ষ, তিনি কি করতেন? পরিমাপ ঠিকঠাক করে হচ্ছে কিনা, পরিমাপ পদ্ধতির তিনি পরীক্ষক ছিলেন। নবধারা বলে একটি পোস্ট ছিল, সেই পোস্টটির কাজ কি ছিল? নৌ পরিবহন ব্যবস্থা, এই যে ফেরি সিস্টেম কিংবা এই যে বন্দর, এই সমস্ত কিছু তিনি পর্যবেক্ষণ করতেন। আরেকজন ছিলেন শুল্কাধ্যক্ষ, তিনি টোল ট্যাক্স কালেক্ট করতেন, টোল ট্যাক্স কালেক্টর। আরেকজন ছিলেন আকরাধ্যক্ষ, তিনি খনি পর্যবেক্ষক ছিলেন। যে যে মিনারেলসগুলো উঠছে, যে সোনা, হিরে, লোহা যা যা উঠছে, তার তিনি পরিচর্যা করতেন, তদারকি করতেন। তো ট্রেড কমার্সের দিক থেকেও বেশ কিছু অ্যাডমিনিস্ট্রেশন ছিল। ওভারঅল মৌর্য শাসন ব্যবস্থার কিন্তু প্রতিচ্ছবি আজকের দিনে পাওয়া যায় ভারতীয় শাসন ব্যবস্থায়, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বেশ বেশ স্ট্রং ছিল। এই শাসন ব্যবস্থায় ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হচ্ছে এবং শেষমেশ বৃহদ্রথের পরবর্তীকালে শুঙ্গ ডাইনেস্টি ক্ষমতা নিচ্ছে। মৌর্য সাম্রাজ্যের যে বিশালাকার আয়তন নিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে, পরবর্তীকালে অশোক সেটাকে আরো
বিস্তৃত করেছিল, সেটা কিন্তু ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হচ্ছে সময়ের অতল গহ্বরে। আজ আমরা এই অবধি রাখলাম, যেখানে মৌর্য যুগের সমস্ত ইতিহাস বললাম, পর্যবেক্ষণ করলাম মাইন্ড ম্যাপ করে করে। তো সেরকমভাবেই পড়াশোনা করতে থাকো, কম সময়ের মধ্যে কি করে একটা বড় জায়গায় কভার করা যায়, যা যা দরকার সব আমার দেওয়ার তরফ থেকে দেওয়া থাকবে। শুধু তোমরা পড়ো আর লড়ো। মনে রাখবে WBCS মিনস WBCS, সুতরাং লড়তে তোমাকে হবে। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।